বলা হয় সময়ের বিবর্তনে গ্রাম বাংলা বা গ্রাম ত্রিপুরার বিনোদনের এক অন্যতম মাধ্যম পুতুল নাচের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পেয়েছে। আধুনিকতার দাপটে আজ প্রায় হারিয়ে যেতে বসেছে এই পুতুল নাচ। একটা সময় গ্রামের ছোট বড় সব মেলায় কিংবা হাট বাজারে অথবা খোলা মাঠের মঞ্চে চোখে পড়ত পুতুল নাচের আসর, যেখানে রং বেরঙের বাহারি পুতুল সাজিয়ে তার সাথে কথা ও গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন পালা। বেশিরভাগ থাকতো বিনোদনমূলক এবং সচেতনতামূলক। বর্তমানে মোবাইল আর ইন্টারনেটের যুগে আজকের প্রজন্মের বেশিরভাগ ছেলেমেয়েরা এই প্রাচীন সংস্কৃতির সাথে পরিচিত না হলেও এই শিল্প একেবারে হারিয়ে গেছে তা বলা ভুল হবে। কারণ আমাদের রাজ্যে এই পুতুল নাটকের শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে ত্রিপুরা পাপেট থিয়েটার। রাজ্যের শিশুদের, কিশোর কিশোরীদের, এমনকি বড়দেরও ডিজিটাল একঘেয়েমি দূর করতে বাংলার লুপ্তপ্রায় এই লোকসংস্কৃতির এক অভিনব আয়োজন দেখল শহর আগরতলা কিছুদিন আগে। ত্রিপুরা পাপেট থিয়েটারের 50 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী জমজমাট ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসবের সাক্ষী থাকলাম আমরা, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইউএসএ, স্পেন, ব্রাজিল এবং বাংলাদেশের শিল্পীদের উপস্থাপনা ছিল। ছোট বড় সবার উপচে পড়া ভিড় দেখে অনুমান করা গেছে যে মানুষের বিনোদনের সঙ্গে আজও পুতুল নাচ বা পুতুল নাটক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তবে অতীতের সেই পুতুল নাচ আর বর্তমানের পাপেট থিয়েটারের মধ্যে কি পার্থক্য? রাজ্যে এই শিল্পের কতটা কদর রয়েছে? এই শিল্পের ভবিষ্যৎ কেমন? বাংলার লোকজীবনকে পুনর্জীবিত করতে পাপেট থিয়েটার কি ভূমিকা নিচ্ছে? তেমন নানান প্রশ্নের উত্তর জানার জন্যই আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পুতুল নাটক নিয়ে এই বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা পাপেট থিয়েটারের সভাপতি তথা নির্দেশক প্রবিতাংশু দাস। আমাকে যতটুকু জানতাম সভাপতি, আপনি বলছেন নির্দেশক শুধু। ওকে, চলুন আরেকবার একটু বলে দিদি আপনাদের। ত্রিপুরা পাপেট থিয়েটারের নির্দেশক প্রবিতাংশু দাস। স্বাগত আপনাকে প্রবিতাংশু দাসবাবু। হল ভর্তি মানুষ, কেউ কেউ আবার আসনের অপেক্ষায় থাকেনি। ছোট বড় অনেকেই দাঁড়িয়ে উপভোগ করছিলেন সেই পুতুল নাটকের উৎসব। এক কথায় ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব নিয়ে দর্শকরা রীতিমতো উৎসাহিত ছিল। তাহলে কেমন লাগছে আপনার? আর এই এই যে টিপুর সাফল্যের পেছনে কারিগর কারা বলে আপনি মনে করেন? কারিগর বলতে ত্রিপুরাবাসীর মেন কারিগর, ওদের উৎসাহ, ওদের প্রেরণা। 50 বছর ধরে ওনারা উৎসাহ দিয়েছেন বলেই আমরা এই করতে পেরেছি। তাহলে ওনারা হলো সবচেয়ে বড় এটা কারিগর, পিছনে ওনাদের উৎসাহ। একদম। আর এখানে এই যে আমরা দেখছিলাম যখন পুতুল নাটকগুলো হচ্ছিল, দেশের এবং বিদেশেরও পুতুল নাটক, সেখানে অনেক বড় বড় ভিআইপিরাও কিন্তু দাঁড়িয়ে উপভোগ করছিলেন নাটক হলে। তো কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে আগামী দিনে আরো বড় পরিসরে করার মতো, এই উৎসব করার মতো একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে গেছে। এখন এটা নিয়ে আমরা ভাবিনি। আচ্ছা, মাত্র পরশুদিন শেষ হলো ফেস্টিভ্যাল, এখনো ওই ভাবনার মধ্যে আমরা এক হয়ে বসতে পারিনি সবাই মিলে এটা কি হলো কি। একদম। দাসবাবু, এই যে পুতুল নাচ আর পুতুল নাটক, আমরা সবসময় যখন আগে পুতুল নিয়ে কথা হয় বা এই ধরনের এই শিল্পটার কথা হয়, পুতুল নাচ শুনি আমরা প্রায় সময়। তো এখন পুতুল নাচ আর পুতুল নাটক দুটোর মধ্যে পার্থক্যটা কি? এর প্রচলন কিভাবে শুরু হয় বেসিক্যালি? ত্রিপুরার কথা বলছি আমি। যদিও আমার বাবার কিছু লিখে গেছেন, কিছু বলে গেছেন, এটার থেকে আমার যতটুকু জানা। বাবা 55-56-এ শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছিলেন। তখন সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের যে সেকশনে, তখন তো একটাই ছিল, সেকশনে দায়িত্বে ছিলেন এই গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে অ্যাওয়ার করা, বিভিন্ন সচেতনমূলক ইয়ে কাজের মাধ্যমে, গান, ডকুমেন্টারি ফিল্ম তখন ছিল, তখন ওই গ্রামে গিয়ে করা। তো তখন বাবা গ্রামে গিয়ে দেখতেন যে পুতুল নাচটা ভীষণ জনপ্রিয় ছিল। ওই সময় গিয়ে দেখতেন যে মানুষ পুতুল নাচ প্রচন্ড, 55-56 কথা বলছেন। তখন বাবা, তখনকার সময় ডিরেক্টর ছিলেন
বিখ্যাত তখন এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেসর জি.এন. চ্যাটার্জি, আচ্ছা, উনি আচ্ছা। ওনাকে বললেন যে দেখুন স্যার, এই শুধু ডকুমেন্টারি আর এরকম করে তো সচেতনতা করা যায় না, কারণ অ্যান্টি অ্যালকোহলিজম, শিক্ষা, এরপর পণ প্রথা, এগুলি নিয়ে যদি আমরা অনেকগুলো সামাজিক হ্যাঁ, তখন তখন ছিল। মানে তখন ত্রিপুরাতে পুতুল নাচটা আপনি বলছিলেন না, তখন ত্রিপুরাতে পুতুল নাচ হতো, পিছনে গান চলতো বা মিউজিক চলতো, আচ্ছা, নাটকটা ছিল না। আচ্ছা, আমাদের মানে বর্তমানে যেটা বাংলাদেশ, পার্টিশনের পরে একটা প্রায় অনেকগুলো দল জীবিকার সন্ধানে ত্রিপুরাতে চলে এসেছিল, এই পুতুল নাচের দল, বা 8-9টার মতো দল। আচ্ছা, তো ওরা গ্রামে গঞ্জে এখান থেকে ত্রিপুরা হয়ে আসামও যেত জীবিকা করতে করে, তখন ওরা নাচটাই করতো, ডায়লগ ছিল না, নাটক ছিল না। আচ্ছা, তখন শুধু নাচ ছিল, নাচ ছিল, তার জন্য ত্রিপুরা আমরা বাংলাতে, আমরা বাঙালি বাংলাতে পুতুল নাচটা বলি। রাজস্থানে যেমন কাঠপুতলিকা নাচ বলে না, ওইখানে নাচটাই ছিল আমাদের রাজস্থানের মতো। আচ্ছা, তখন মানে ত্রিপুরার কথা বলছি, মেবি নর্থ ইস্টে প্রথম, আসামও নাচ প্রথম নর্থ ইস্টে, মানে আমাদের তখন এডুকেশন ডিপার্টমেন্টে তখন জি.এন. চ্যাটার্জি বললেন যে ঠিক আছে, কি করতে হবে। তখন বললেন যে বিভিন্ন দলের থেকে 2-3 জন পাপিটিয়ারকে তুলে নিয়ে ওদেরকে একটা চাকরি দিলে পরে ওদেরকে দিয়ে যদি আমরা স্ক্রিপ্ট করে এসব সচেতনমূলক গল্প কাহিনী যদি আমরা নাটকের মাধ্যমে তাদের কাছে, মানুষের কাছে প্লেস করতে পারি, তাহলে তখন জেনারেলি সঙ্গে সঙ্গে বললে তুমি তাহলে এই কাদের কাদের নেওয়া যায়। তখন মানে ওই সময়ে তখনকার দিনে টপ 3টা দলের মূল পাপিটিয়ারদের চাকরি দেওয়া হলো। আচ্ছা, মানে যারা তখন নাচ করাতেন, মানে পুতুল নাচ করাতেন, গোরচাঁদ দাস, মনীন্দ্রচন্দ্র দাস আর শচীন্দ্র দাস। আচ্ছা, প্রথম ত্রিপুরার। ওনাদের মধ্যে কেউ আছে না? কেউ নেই। আচ্ছা, আর আপনার বাবার নামটাও বললেন না আপনি? স্বর্গীয় হরিপদ দাস। আচ্ছা, স্বর্গীয় মনীন্দ্রচন্দ্র দাস, স্বর্গীয় গোরচাঁদ দাস আর স্বর্গীয় শচীন্দ্র দাস, 3টা দলে 3 জনকে এনে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হলো। ওদেরকে বলা হলো তোমরা পুতুল কিভাবে বানাও, সরকার বানাও, বানিয়ে তোমরা পুতুল করা হলো। তখন বাবা তাদেরকে স্ক্রিপ্ট লিখে ওই অ্যাওয়ারনেস নাটকগুলো করে তাদেরকে ডায়লগ দিয়ে তাদেরকে ওই এই স্টার্ট হলো পুতুল নাটক। আচ্ছা, নাটকের প্রলয়টা শুরু হলো এখান থেকে 56-57 থেকে। আচ্ছা, তো সেটা বহুদিন আগে, মানে একদম স্বাধীনতার পরপরই 55, মানে সে বহুদিন, মানে 56-57 ওই সময়টা, 57 অলমোস্ট 57-60 লাস্ট থেকে। ঠিক প্রায় 70 বছরের কাছাকাছি আমরা বলতে পারি, যারা পুতুল নাটকের, মানে ত্রিপুরাতে পুতুল নাটকের, ত্রিপুরা না, এটা মেবি নর্থ ইস্টের প্রথম, ত্রিপুরা থেকে এই নাটকের। ওকে, মানে নাটকের প্রচলনটা দর্শক বন্ধুরা, সত্যি এটা আমরা মানে গর্বিত বোধ করছি যে যেটা প্রবিতাংশ বলছেন, যে এই যে পুতুল নাচ এবং পুতুল নাটক, এই পার্থক্যটা অনেকেই হয়তো আমরা বুঝে উঠতে পারি না, নাচ কোনটা নাটক কোনটা। আচ্ছা, আমরা বুঝলাম, প্রবিতাংশ বললেন। এবং এই নাটকের প্রচলনটা ত্রিপুরা থেকেই মানে শুরু হয়, এবং শুধু মানে নর্থ ইস্টে, মানে উত্তর পূর্ব ভারতে এটা ত্রিপুরাতে, সম্ভবত আমি শিওর না, ত্রিপুরাতেই হয়তো এটা প্রচলন শুরু হয়। এখন কথা হচ্ছে যে ত্রিপুরা পাপেট থিয়েটার তো এবছর 50 বছর পূর্তি করলো। তো 50 বছর আগে এই থিয়েটার করার চিন্তা ভাবনা মানে কার এসেছিল? আপনার বাবার? অবশ্যই বাবা। মানে সরকারি স্তরে দেখেন অনেক ইচ্ছা ভাবনা থাকলেও করা যায় না। আধুনিকরণ করতে গেলে এটা আপনারা জানেন, মানে একটা জায়গাতে গিয়ে হয়তো আটকিয়ে যায়, অনেক মানে ডিরেক্টর টু ডিরেক্টর ভেরি করে, বা কর্মচারীদের মধ্যে তো নানা রকম অফিস পলিটিক্স থাকে। তো সেই অর্থে উনি মেবি উনি করতে পারছিলেন না, তখন উনি বললেন যে নিজে একটা দল করে উনি ইন দি মিন টাইম কলকাতাতে গিয়ে শ্রদ্ধ পদ্মশ্রী সুরেশ দত্ত, তখন তো উনি পদ্মশ্রী পাননি ওনাদের, তখন উনি সিএলটিতে ছিলেন। আচ্ছা, চিলড্রেন্স লিটল থিয়েটার, যেটা এখন ঢাকুরিয়াতে আছে, এখনো আছে। তো পাপেট্রি উইংটা নাই, সিএলটি এখন অবনমোহন। তো ওনাদের ছিলেন, উনি তখন মাত্র সার্গি ওব্রাসভ থেকে ট্রেনিং নিয়ে এসে, 1 বছর থেকে ট্রেনিং নিয়ে এসে নতুন ভাবে আধুনিক পুতুল নাটকের কারিগর, মানে জনক বলা হয় ভারতবর্ষের। আচ্ছা, আমরা যাকে এবার ফেস্টিভ্যালে আমরা এনেছিলাম পদ্মশ্রী, ওনার শো দেখলেন, দেখে ওনার ভাবনা এলো ওই মানে আরো কিভাবে করা যায়। তখন আস্তে আস্তে যখন এইগুলি প্রপোজাল দিলেন, তখন হয়তো অফিসিয়াল করতে পারেনি, তখন মানে নিজের দল বললেন যে তাহলে নিজের দল করেই করবো। তখন প্রথম রড পাপেট, মানে আমাদের এখানে পাপেটের মধ্যে ধরুন 4 ধরনের ভারতের একটা ট্রেডিশন আছে, রড পাপেট, স্ট্রিং পাপেট, গ্লাস পাপেট, শ্যাডো পাপেট। তো রড পাপেটের
এটা না একটু দর্শক বন্ধুরা হয়তো এই জিনিসটা হয়তো হট করে বুঝে উঠতে পারেনি। আপনি বললেন 4 ধরনের ট্রেডিশন আছে ভারতবর্ষে, ট্রেডিশন আছে, মানে রড পাপেট মানে রডের মধ্যে বাঁধা রডের থাকে, মধ্যে থাকে যে পাপিটা সে নিচে থাকে, পুতুলটা বাঁধা থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে স্ট্রিং পাপেট মানে উপর থেকে যেগুলো নিচে চিরাচরিত প্রথায় আমরা যে সুতোর মতো দেখতাম, যেটা আমাদের একদম গ্রাম বাংলার ট্রেডিশন, যেটা স্ট্রিং পাপেট একদম। আর বাকি দুটো একটা বললেন শ্যাডো পাপেট হলো হাতের মধ্যে করে যে গ্লাভস, যেহেতু গ্লাভসের মতো হাতগুলো কি কাজে আঙ্গুলগুলো কাজে লাগানো, হ্যাঁ এই দিয়ে মাথাটা এটা থাকে, হাত কোনো সময় এটা দিয়ে বা এটা দিয়ে এরকম মুভমেন্ট করে আর কি। আচ্ছা, এটা যে গ্লাভস পাপেট। আর শ্যাডো পাপেট হলো তো শ্যাডোতে শুধু ছায়ার মধ্যে যেগুলো ওকে বলুন। তো ওই তখন রড পাপেটে উনি করবেন, তখন লব কুশ প্রথম আচ্ছা ত্রিপুরাতে এই রড পাপেটে আধুনিকভাবে ডায়লগ দিয়ে রামায়ণের কাহিনী লব কুশকে শিক্ষামূলকভাবে, যে বাল্মীকির আশ্রমে লব কুশ কিভাবে শিক্ষা দিয়েছিলেন আচ্ছা সেটাকে উনি তুলে ধরার চেষ্টা করেন। রেকর্ডিংটা এখনো আছে স্কুল রেকর্ডারে, এখনো আছে। এটা স্ক্রিপ্ট লিখেছিলেন সদ্য স্বর্গীয় শক্তি হালদার। মানে এটা ত্রিপুরায় প্রদর্শিত হয়েছিল, মানে এটা কি সরকারি ভাবে হয়েছিল নাকি মানে বেসরকারি ভাবে? সরকারি ভাবে প্রদর্শিত হয়েছিল, সরকারি ভাবে হয়েছিল। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে বর্তমান যুগে বলা হয় আমরা খুব জনপ্রিয় আমরা এই উৎসবটা দেখলাম, কিন্তু বর্তমানে মোবাইলের যুগে পুতুল নাটক কিভাবে প্রাসঙ্গিক? একদিকে সামাজিক শিক্ষা, অন্যদিকে শিশু মনের বিকাশ ঘটতে মানে পুতুল নাটক কি ভূমিকা নিতে পারে বলে আপনার মনে হয়? ভূমিকা তো নিচ্ছে, কিভাবে নিতে পারে মানে এই দেখুন, আপনি যে এই যে 3 দিনের ফেস্টিভ্যাল উপচে পড়া ভিড়, আপনি দেখলেন আপনাদের অনেক চ্যানেল পত্রিকাতে লিখেছে, দেখা গেছে যে যারা যারা ত্রিপুরাবাসী আগরতলার লোকরা দেখেছে, তো কি ভূমিকা তো এটা কি আর বলে বোঝাতে হবে? কিছু বলে তো একদম, মানে জনপ্রিয়তা তো আছে নিশ্চয়ই। তাহলে এখন জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এটার প্রসার আজকে যদি না থাকতো, আমরা কি একটা দল ত্রিপুরার মতো জায়গায় নাটকের দলই 50 কয়টা ক্রস করেছে? একটা আছে ত্রিপুরাতে যারা নাটকের দল 50 ক্রস করেছে। আর এত নাটক একটা সময় ছিল 70 অব্দি প্রচুর নাটকের দল ছিল, কেউ তো 50 ক্রস করতে পারেনি একটা দল ছাড়া। তো একটা পাপেটের গ্রুপ যদি 50 ক্রস করে তাহলে আপনি কি বলবেন? বহাল তবিয়তে আছে, করছে। একদম একদম। এখানে এই যে আপনি শুরুর দিনগুলো কথা বলছিলেন, তারপর সেই যে প্রথম সেই রড যেটা বললেন রড পাপেটের সেই লবকুশের পর থেকে সেই দিনগুলো কেমন ছিল? বাবার হাত থেকে আপনি কবে নিলেন, আপনি কবে মানে কিভাবে বুঝলেন যে এই বিষয়ে কাজ করবেন, এবং তারপর শুধু আপনারা ছাড়া, পরিবার ছাড়া বাকি অন্যরা কিভাবে যুক্ত হলো? আমি তো ধরুন দেখুন ছোটবেলা থেকে দেখেছি, মানে রিহার্সাল হচ্ছে, যেতাম রিহার্সালে। তখন তো আর বাড়িতে জায়গা ছিল না, তখন মানে সব অফিসের পর সবখানে নাটকেরও রিহার্সাল হতো, সব অফিসে বা স্কুল ঘরের মধ্যে। আচ্ছা, বড় জায়গাতে তখন তো বাড়ি ঘরই তো ছিল ছোট ছোট মাটি আর পুরে, মানে সে বাসের ঘর ছিল তখনকার সময়। তো এত বড় ঘর ছিল না রিহার্সাল করার, তখন বাবাদের অফিসে রিহার্সাল হতো। এখন যেটা নজরুল কলা খেত, মানে এর আগেরটা জানি না, আমি যখন রিহার্সাল দেখছি 78-79-এ, তখন নজরুল কলার ক্ষেত্রে এখানে এডুকেশন ডিপার্টমেন্টের একটা অফিস ছিল, এখানে একটা ঘরে রিহার্সাল দিত। তো সন্ধ্যার সময় রোজ দিন আমি যেতাম বাবার সঙ্গে রিক্সা করে, রিহার্সাল দিয়ে আবার আসতাম। তো দেখতাম, তখন আস্তে আস্তে ইচ্ছা হলো, করতাম। একটু বড় হওয়ার পর ইচ্ছাটা বাড়লো, এরপর বানানো শুরু করলাম। প্রথম আমার কাজ নাচানোর থেকে পুতুল বানানো আমি শুরু করেছি প্রথম। আচ্ছা, বাবা ওরা যখন বানাতো আমি বানানো শুরু করছি, আমি 83-84 থেকে পুতুল বানাতাম। তো বানানোর পর স্বাভাবিকভাবে এটার ম্যানিপুলেশনের প্রতিও একটা ইন্টারেস্ট জাগে। যদিও ছোটবেলা থেকে যে পাপেটগুলো নষ্ট হয়ে যেত সেগুলি আমি রেখে দিতাম আমার কাছে। তখন তো পেপার পেস্টিং বা পেপার মেশি দিয়ে বানানো হতো, কিছুদিন পুরনো হলে পরে তখনকার আঠা তো কোনো ময়দার আঠা তুত ইয়ে করা হতো। কিছুদিন পর এত মডার্ন টেকনোলজি এগুলি প্রিজার্ভ করার মতো, তো এগুলো কিছুদিন ইয়ে পরে পত্রিকাগুলোর কাগজও এত ভালো কোয়ালিটির ছিল না, তো এগুলো নষ্ট হয়ে যেত। মানে আস্তে আস্তে মানে যার ফলে এগুলি আমার হেফাজতে চলে আসতো। তো জানলার মধ্যে ধরে আমরা এগুলি করতাম, বন্ধু বা আমার মাস্তাতো ভাই আছে ওদেরকে নিয়ে খেলাধুলা করতাম। তো আস্তে আস্তে যখন বানানো শুরু হলো আমারও ইচ্ছা জাগলো। পরবর্তীকালে আমি 86 বা 87-এ আমাদের দল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, প্রথম কোনো রাজ্যের দল একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমরা জয়েন করলাম। এটা ICCR আর সঙ্গীত নাটক একাডেমির অর্গানাইজ করেছিল ফেস্টিভ্যালটা। তো দিল্লিতে তখন তাবর দেশ বিদেশে প্রচুর 10 দিনের বড় ফেস্টিভ্যাল হয়েছিল। তখন আমার সেমিনার ছিল। তো আমি ওদের শোগুলি দেখলাম, পাপেটগুলি দেখলাম। প্রথম সুরেশ দত্তের, সদ্য সুরেশ দত্ত, পদ্মশ্রী সুরেশ দত্তর পাপেট দেখলাম।
এই দাদি পাদুমজি, যে পদ্মশ্রী দাদি পাদুমজি স্যারের পাপেট দেখলাম, তখন ওনাদের পাপেট দেখে মনে মনে ইচ্ছা হলো যে আরে পাপেট তো মানে এরকম ভাবেও প্রেজেন্ট করা যায়, তো মনে একটা সুপ্ত বাসনা হলো যে আমিও যদি কখনো সুযোগ পাই এরকম এরকম স্টাইলাইজেশন স্টাইল ইয়ে করে একটা অভিনব নতুন ভাবে একটা পাপেট করা যায়। আমার ভাবনা তো ছোটবেলা থেকেই নাটক দেখারও শখ ছিল। আমরা বাইরে গেলে বাবা কোনোদিন আমাকে সিনেমা দেখাতে নিয়ে যায়নি কখনো। আচ্ছা। কিন্তু আমরা হয়তো বাবার সঙ্গে কলকাতায় গেছি বা কোনোখানে গেছি, যদি 6 দিন থাকতাম, 6 রাত্রি কলকাতাতে একাডেমিতে নিয়ে যেত। আচ্ছা। তো সেইভাবে তখনকার সময়ে যারা তৎকালীন নাটকের ইয়ে করতো, ওদের নাটক দেখতাম, ওদের সঙ্গে পরিচয় হতো, দেখতে দেখতে একটা আগ্রহ তৈরি হলো। পরবর্তীকালে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেলাম। যদিও তখনও মানে আগরতলা শহরে পুতুল নাচ করি বলে আমাকে মানে হেয় করা, মানে বন্ধু অনেকেই হেয় করতো, আত্মীয় স্বজনের মধ্যেও থাকতো, পুতুল নাচ করে এরকম করে আমাকে মানে যা হয় আর কি ওই সময় 86-87 সময় করতো। আস্তে আস্তে করতে করতে কিন্তু আমি ছাড়িনি বা ছাড়ার প্রশ্ন হয়। আজকের তারিখে বাবা নিশ্চয়ই উপর থেকে দেখে বলতে পারবেন যে একদম যোগ্য উত্তরসূরি, এবং যোগ্য উত্তরসূরি। আমরা দলটা চালিয়ে যেতে হবে, এটা হলো আসল কথা। এমন একটা তৈরি করেছে, এটাকে আমি যদি ছাড়ি বা কেউ, তখন আমার বাবা মারা গেছেন 99-এ মার্চ মাসের 27 মার্চ। তো তখন আমি কৃতজ্ঞ, আমার দলের যারা সিনিয়র ছিলেন, আমি তখন সব জুনিয়র মোস্ট ছিলাম। আচ্ছা। তখন দলের সিনিয়ররা বলে দলের দায়িত্ব তোমার নিতে হবে। তখন আমি বললাম জুনিয়র মোস্ট। তখন বলল যে না, তুমি না ধরলে হবে না, তোমারই ধরতে হবে দায়িত্ব। আমি তাদের কাছে কৃতজ্ঞ, ওরা আমাকে এই দায়িত্ব দিয়েছিল। ওই তখন থেকে আমি দলের দল মানে চালানো শুরু করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পাপেট থিয়েটারের আমরা সেকাল এবং একাল শুনলাম। প্রকাশবাবু, পুতুল নাচের সেকাল কেমন ছিল? আপনি যেটা বলছিলেন যে শুধু নাচ হতো, এখন বর্তমানে এই প্রযুক্তির ব্যবহারে কি কি পরিবর্তন এসেছে পুতুল নাটকের মধ্যে? মানে আগে তো যেমন এই যেটা বলছিলেন আপনি শুরুতেই, যে আলোচনাটা করছিলাম আমরা, যে গ্রামগঞ্জে যে বিভিন্ন মেলায় বলুন বা হাটে বাজারে বলুন, যে পুতুল নাচগুলো দেখা যেত সেগুলো স্ট্রিং এর মধ্যে পুতুল নাচ, এবং হয়তো কেউ গান গাইছেন বা গান চালিয়ে দেওয়া হতো, যন্ত্রে গান চালিয়ে দেওয়া হতো। আজকে আপনি পুতুলের মধ্যে বলছেন সেগুলো অনেক ধরনের রড পুতুল বা স্ট্রিং পুতুল, শ্যাডো পুতুল এসছে। এছাড়া যন্ত্রের আর কি কি ব্যবহার এসছে? এবং স্টাইলাইজেশন অনেক কিছু ভাবে বেড়েছে। আমাদের মিউজিকের চেঞ্জ হয়েছে, ডায়লগ স্ক্রিপ্ট ডিজাইনিং এ চেঞ্জ হয়েছে, সেট ডিজাইনিং এ চেঞ্জ হয়েছে, পাপেট মেকিং ম্যানিপুলেশনে চেঞ্জ হয়েছে। আচ্ছা। হ্যাঁ, লাইটের টেকনোলজি ইউজ করা হচ্ছে। যত মডার্ন নাটকে যত মডার্ন লাইট ইউজ হচ্ছে, আমরা সেই মডার্ন লাইট ইউজ করছি। আমরা স্টিরিওফোনিক সাউন্ড ইউজ করছি পাপেটের মধ্যে। আচ্ছা। তো পাপেটের চোখ নড়ে, ঠোঁট নড়ে। আগে যেরকম হয়তো এটা কিভাবে চোখ ঠোঁটটা কিভাবে নড়ছে? এটা তো একটা টেকনোলজি আছে। আমরা চোখ নাড়াচ্ছি, ঠোঁট নাড়াচ্ছি, ঘাড় ঘুরছে, আঙ্গুলও আমরা নাড়াচ্ছি। সব পুতুল করে না, বিশেষ বিশেষ দেখুন, মানে একটা পুতুল নাচাতে কিছু কিছু স্পেশাল এফেক্ট করতে গেলে এক এক সময় একটা পাপেটে 3 জনও ম্যানিপুলেট করতে হয়। আচ্ছা। তো সব সময় যদি পুতুলা চোখ নড়ে, আমাদের হয়তো এত কম স্পেসের মধ্যে এত এফেক্ট হবে না। বিশেষ বিশেষ মুহূর্তে, বিশেষ বিশেষ ইয়েতে আমরা হয়তো এই সময় মনে হলো যে এই সময়টা মানুষ শুধু ওর চেহারাটার দিকেই তাকাবে, তখন হয়তো চোখের পাতাটা আমরা ইয়ে করি। আচ্ছা। ধরো হয়তো কোনো সময় ঠোঁট, সারাক্ষণ যদি ঠোঁট নাড়ে আমাদের পক্ষে করা সম্ভব না। এখন এটা করতে যে মানে পরিমাণ রিহার্সাল বা মানে ইয়ের দরকার, সেটা আমাদের সেই আমরা হয়তো পারি না। সারাক্ষণ ঠোঁট নাড়াতে গেলে আমাদের যে পরিমাণ শিল্পীর দরকার বা ইয়ে দরকার, হয়তো আমরা বিশেষ বিশেষ মুহূর্ত আমরা করছি। এখন দোতারা বাজাচ্ছে, এখন যদি হাত নিয়ে যাচ্ছে, তখন যদি আমি আঙ্গুলটা দোতারা দেই, তখন বাচ্চা ইয়ের মধ্যে আরে পাপেরটা আঙ্গুলটা চালাচ্ছে, তখন মনে হবে আমি যে সারাক্ষণে যদি আঙ্গুলটা দেখাই তখন হয়তো ভালো লাগবে না। কিন্তু একটা বিশেষ সময়টাতে ওই দোতারাটা বাজাচ্ছে দেখায়, তখন মানুষের মধ্যে ওই ব্যাপারটা। আমি জাস্ট এটার জন্য বললাম, হয়তো কাউকে আঘাত দিলেও চোখ ইয়ে করে উঠবে, তখন হয়তো চোখের পাতাটা দুটো ফেললাম, তখন দর্শক হয়তো মনে করলো। বিশেষ বিশেষ ইয়েতে আমরা বিশেষ বিশেষ কিছু অ্যাকশন দেখাই। সবগুলো দেখাতে পারলে ভালো, কিন্তু আমাদের পক্ষে যে মানে এটা করতে যে পরিমাণ রিহার্সাল বা যে পরিমাণ ম্যান পাওয়ার বা যে পরিমাণ সবকিছু করার পেছনে পয়সা দরকার, আমাদের পক্ষে সেই পয়সাটা ত্রিপুরার মতো জায়গায় থেকে করা অসম্ভব। ওকে, সেই জায়গাটা আমি আসছিলাম যে এখন এই যে ত্রিপুরা পাপেট থিয়েটার আপনারা কাজ করছেন, অন্যরা কিভাবে এই আপনাদের এই থিয়েটারের সঙ্গে যুক্ত হচ্ছে? ধরুন
আমরা যখন নাটকের কথা বলি, কেউ নাটক পছন্দ করে, সে একটা দলে হয়তো অনেকদিন সেই নাটক দেখতে যায়, রিহার্সাল দেখতে যায়, যায় 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 করতে করতে তাকে দলে আস্তে আস্তে নেওয়া হতো। একটা সময় ছিল এরকম, আজকাল তো অনেক কিছু প্রফেশনাল হয়ে গেছে। তো ত্রিপুরা পাপেট থিয়েটার আপনাদের এই যে কাজ দেখলো, বা এই যে হল ভর্তি মানুষ পরপর 3 দিন এভাবে পাপেট থিয়েটারগুলো দেখলো, দেখে কারোর ইচ্ছে হলো যে না আমার বাচ্চাটা শিখুক বা আমার পরিবারে কেউ শিখুক, তাহলে আপনাদের সঙ্গে যুক্ত হবে কিভাবে? সবার জন্য দরজা খোলা আছে কিনা, নাকি বিশেষ কোনো পদ্ধতি? কোনো পদ্ধতি নেই আসলে। যখন দরকার পড়ে তখন আমরা কাছের মধ্যে পরিচিতদের মধ্যে কেউ রিকোয়েস্ট করে রেখেছে যদি দেখি, এবং তাকে অবজার্ভ করি আগের থেকে। আমরা যদি মনে করি আমাদের ধরুন সব সময় তো সব প্রোডাকশনে এত লোক থাকে না। আচ্ছা, আমাদের শো করতে গেলে আমরা নাটকের মতো 20 জনের দল বা 25 জনের দল নিয়ে ট্রাভেল করতে পারি না। অনেক দায়বদ্ধ, অনেক কিছু মানে আমাদের আছে, অসুবিধা আছে, আমি পারি না। আমি যদি 20 জনের দল নিই, কেউ আমাকে কল শোতে ডাকবে না। আচ্ছা, নাটকের দলকে ডাকবে 10 জন, 20 জন, 15 জন নিয়ে যায়, দরকার নেই। কিন্তু আমাদের দলে আমরা 6 জন 7 জন একটা প্রোডাকশন, লক্ষ্মী ভাই আমরা ইনক্লুডিং লাইট যে করে নিয়ে আমরা 6 জনে করেছি। আচ্ছা, চন্দ্রালিকা 7 জনে করেছি। আপনারা ভাবতে পারবেন না, কিন্তু আমরা মেশিনের মতো ভিতরে চলতে লাগে। আমাদের অনেক কিছু মানে ইচ্ছা থাকলেও আমরা পারি না, কারণ আমি যদি আমাদের ত্রিপুরায় যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমাদের মুভ করতে হলে আমাদের শো পেতে গেলে যদি ট্রেনে যাই তাহলে আমরা হয়তো আমাদের নেবে, কিন্তু আমরা ট্রেনে গেলে পরে যেখানে কলকাতাতে 1.5 দিন লাগে, ধরুন আসা যাওয়াতে 2 দিন 4 দিন, শো করলে 5 দিন। 5 দিন শো করার পর কত টাকা দেবে? আমার সঙ্গে যে 10 জন যাবে তাকে এই যে 5 দিনের টাকাটা, আমি একটা শোর জন্য টাকা দেবে, কিন্তু 5 দিন সে গেছে। কেউ তো সরকারি চাকরি করে না, 5 দিনের ছুটিটা সেই টাকাটা আমার দিতে লাগবে, তো সেই টাকাটা তো দেবে না। তো আমি কি করে এত বেশি নেব? কলকাতাতে এটা সম্ভব। কলকাতাতে যত লোক আছে, আমাদের সারা ত্রিপুরাতে এত লোক নেই। তো হ্যাঁ, তো আমাদের কলসো কলকাতার একটা দল, একটা অনামী দলও যত শো পায়, আমরা নাটকের ক্ষেত্রে বলুন বা পাপেটের ক্ষেত্রে বলুন, আমরা এত শো পাই না। কারণ ত্রিপুরাতে কয়টা দর্শক, লিমিটেড অডিয়েন্স। না, ত্রিপুরাতে আপনি বলছেন লিমিটেড অডিয়েন্স, কিন্তু ত্রিপুরাতে এই যে উৎসবটা আপনারা করলেন, এই উৎসবটা করার পেছনের উদ্দেশ্যটা কোন জায়গায়? এই যে আপনারা তো দেখলেন যে এত মানুষ এটা দেখছে, শুধু আপনারা না, অনেকেই দেখেছে যে এত মানুষ হচ্ছে। তারপরেও যেমন আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠান স্পন্সর হয়, সিনেমা স্পন্সর হচ্ছে আজকাল। তাহলে আপনাদের অনুষ্ঠান যেখানে এতটা জনপ্রিয়তা, মানুষ উপচে পড়া ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম ভিআইপিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অনুষ্ঠান সেখানে, তো সেখানে আরো বেশি প্রদর্শন কেন হবে না? বা আপনারা স্পন্সর আমরা আসলে এত বছর কখনো স্পন্সরের পিছে যাইনি। আমাদের প্রথম দিকে 1-2 বার চেষ্টা করেছি, অপমানিত হয়েছি। তারপর নিজেদের একটা মানে আত্মমর্যাদায় কোথাও জানি একটা আঘাত লেগেছে। হ্যাঁ, তো আমরা বলছি যে না, আমরা মান বাড়াবো, নাম কোয়ালিটি বাড়াবো, শোর প্রতি যাব, স্পন্সর করতে আসে না অনেক ব্যবসায়ী। এবারও ফেস্টিভ্যালের জন্য অনেক অপমান করেছে 2-1 জন ব্যবসায়ী। আচ্ছা, আবার কিছু জন মানে বলার আগে মানে হয়তো মানে আমি ভাবতেও পারিনি ওনাদের কাছ থেকে এরকম সাহায্য পাবো। মানে তো স্পন্সর আমি এবারই প্রথম, আপনারা দেখবেন আমাদের যত আছে, কোথাও ফোল্ডারের মধ্যে কোনো কাউর নাম দেখবেন না। একদম না, সেটাই আমরা প্রোডাকশন গ্র্যান্টও নিইনি গভর্নমেন্টের থেকে। আমরা ছোটখাটো অনুষ্ঠান হলেও আমরা দেখি অনেক স্পন্সর থাকে। তো আলটিমেটলি তো হল ভর্তি তো আপনারাও করলেন, তাহলে সেখানে এবার আমরা স্পন্সর নিয়েছি। আচ্ছা, এই প্রথম আমরা এইভাবে স্পন্সরের জন্য ঝাঁপিয়েছি। বললাম তো, অপমানিত হয়েছি, আবার মানে আপ্লুত হয়ে আমাদেরকে মানে উজাড় করে দিয়েছে। আচ্ছা, 2 রকমের অভিজ্ঞতা হয়েছে। অপমানিত হয়ে, যেরকম আমরা প্রথমে প্ল্যান করেছিলাম ন্যাশনাল ফেস্টিভ্যাল করব, যে কোনো একজন ব্যবসায়ী এতভাবে অপমানিত করলো, তখন জিত চেপে গেল। আচ্ছা, যে না, তাহলে আন্তর্জাতিক কি করব? আচ্ছা, হ্যাঁ, উনি এত কথা দিয়ে আমাদেরকে ভীষণভাবে অপমানিত করলো, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো আমরা তখন জেদ চেপে গেল। আমি জিপিএফ থেকে টাকা তুলে রেখেছি, দরকার পড়লে করব। সবাই বললো যে এরকম আমরা করব। তো আমরা এর জন্য জাতীয় থেকে আন্তর্জাতিক উৎসবে গেছি, যে ওনাকে দেখাবার জন্য। যাই হোক, আপনারা জিত করলেন, মানে তাহলে এখন ওনার প্রতি জিত করে কিন্তু কাজটা কিন্তু হয়ে গেল অনেক বড় এবং ভালো কাজ হয়ে গেল, প্রশংসিত হচ্ছেন আপনারা চারদিক থেকে। বিশেষ করে এই যে ইন্টারন্যাশনাল পাপেট উৎসব আপনারা আয়োজন করলেন 3 দিন ব্যাপী, সেই পাপেট উৎসবের মোটামুটি এই মুহূর্তে যতটুকু রিপোর্ট আমাদের কাছে রয়েছে, আমরা যতটুকু জানি যে মানুষ খুব উপভোগ করেছেন, ছোট বড় সবাই খুব আনন্দ পেয়েছেন, এবং
মনে হচ্ছিল যেন পুরনো দিনের সাথে বড়রা যারা যারা ভুলে গেছিল পুতুল নাটক বা পুতুল নাচের কথা, তাদেরকে আপনারা সেই ছোটবেলাটা হয়তো ফিরিয়ে দিয়েছেন। এখন দাসবাবু, একটা জিনিস জানতে ইচ্ছা করে, আপনাদের যে পরিবেশিত এই যে নাটকগুলো, সেগুলোর বিষয়গুলো যে থাকে, এই যে আপনি বলছিলেন চণ্ডালিকা, বা আপনি বলছিলেন যে শীতৎকালীন সময় 55 সালের লবকুশ, বা 57-58 সালের লবকুশের কথা, এগুলো কিসের ভিত্তিতে আপনারা বেছে নেন একটা, সেটাই। আর শোনা যায় যে ত্রিপুরা পাপেট থিয়েটার রবি ঠাকুরের লেখা নিয়েও আপনারা অনেক কাজ করেছেন, যদি একটু বলেন বিষয়টা। আমরা মানে আমি নিজেদেরকে বলতে পারবো, মানে কলকাতাতে এতগুলো দল, 100টার মতো দল হয়তো আছে। আমরা যত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করেছি, কেউ এত কাজ করেনি। কেউ হয়তো একটা প্রোডাকশন করেছে, বা দুটো বোধহয় কেউ করেনি, বা দুটো করতে পেরেছে। আমরা দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা করেছি, অপরিচিতা করেছি, ছাত্রের পরীক্ষা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর বীর পুরুষ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের, শ্রাবণের ধারার মতো শ্রাবণী সেনের গানের উপর আমরা একটা ছায়া পুতুলের আমরা ইউটিউবে কোভিডের সময় করেছিলাম, যেটা অত্যন্ত জনপ্রিয় এবং প্রচুর হয়েছিল, ভিউয়ার বেড়েছিল। শ্রাবণী সেন থেকে, সদ্য শ্রাবণী সেনের থেকে আমরা পারমিশন নিয়ে করেছিলাম। তো উনিও দেখে ভীষণ মানে আমাদেরকে প্রশংসিত করেছেন। উনিও ভাবতে পারেননি এরকম শ্রাবণের ধারার মতো গানটি কোভিডের সময় যখন আপনারা করতে ডিজিটালি করেছিলেন, ডিজিটালি করেছিলাম। তো এত কাজ, আমি এটুকু বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত কাজ পুতুল নাটকের মাধ্যমে বা পাপেটের মাধ্যমে কেউ করেনি। আপনি বললেন যে পশ্চিমবঙ্গে বা কলকাতায় 100টার উপর টিম হবে। ত্রিপুরাতে ত্রিপুরা পাপেট থিয়েটার ছাড়া পুতুল নিয়ে আর কটা দল কাজ করছে আপনার জানার মতে? ট্রেডিশনাল দল 3টা ছিল, একটা হারিয়ে গেছে। রিসেন্টলি 3টে ছিল, আর 2টো আছে। ওরা কি পুতুল নাচ করছে না নাটক করছে? নাটকই করছে, ট্রেডিশনাল আর কি, স্ট্রিং পাপেটে করছে। স্ট্রিং পাপেট, কিন্তু সেই নেই। আমি চেষ্টা করি অনেক সময় ওদেরকে, মানে আমার কাছে কোনো সুযোগ সুবিধা থাকলে, এবারও ফেস্টিভ্যালে একটা দলকে দিয়েছি, আরেকটা দলকে গুয়াহাটিতে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, ওই দলটাকে গুয়াহাটিতে বলেছি আপনি যান, করে আসুন। আমার সঙ্গে কাছে যখনই সুযোগ থাকে, আমি যখনই সুযোগ পেয়েছি ওনাদেরকে আমি সঙ্গীত নাটক একাডেমির তো মানে নিয়ে অ্যাড্রেস দিয়ে করেছি, মানে যখন ওদেরকে প্রমোট করার চেষ্টা করেছি। এই যে আপনারা যে এমনকি আমার শো হয়তো বাইরে গেছে, আমি বলছি যে না, আমাদের সঙ্গে ত্রিপুরারও আরেকটা ট্রেডিশনাল দল আছে, আমি নিজে নিয়ে আমাদের দলের সঙ্গে গিয়ে গুয়াহাটিতে শো করেছি, শিলংয়ে শো করেছি, চেষ্টা করেছি আমি। এই যে শোগুলো আপনাদের বিভিন্ন উৎসবে হোক বা ইয়েতে, শোগুলো আপনারা কিভাবে পান? এবং শুধু এখানে যে উৎসবটা করলেন, এছাড়া আপনারা কখন, কিছুদিন আগে আমরা দেখছিলাম কয়েক মাস আগে মুক্তধারায় আপনাদের শো চলছিল, তো এখন কথা হচ্ছে এই শোগুলো আপনারা কিভাবে করেন, এই প্রোডাকশনগুলো কিভাবে করেন? আগরতলাতে তো আমরা কল শো পাই না, ত্রিপুরাতে কল শো হয় না, পাই না আমরা। আচ্ছা, কল শোটা কিভাবে হবে? মানে এটা কেউ হয়তো অর্গানাইজ করছে, ডাকছে তুমি এখানে শো করো, কোন একটা উৎসব বা কোন একটা অনুষ্ঠান চলছে, তার মধ্যে একটা পুতুল নাটকের জন্য একটা সময় রাখা থাকলো। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের পাই না, আমরা বাইরেই পাই। আচ্ছা, ত্রিপুরাতে খুবই কম, রেয়ার ডাকে। লাস্ট মানে 23-এ আমাদের এই নাট্যভূমি গ্রুপ থিয়েটার ফেস্টিভ্যাল করেছিল, তখন ওনারা ডাকলো একটা, আমরা শো করলাম। আবার কবে আবার লাস্ট করে মানে ডাক পেয়েছে আমরা জানি না, ওইটা। হ্যাঁ, ওকে। দর্শক বন্ধুরা, এটাই আশ্চর্যের বিষয় যে আমরা আসলে যখন আমাদের কৃষ্টি সংস্কৃতির কথা বলি, এই যে পুতুল নাটক, পুতুল নাচ বা পুতুল নাটক শো পাই, ধরুন এরকম বড়দলিতে হয়েছে সরস্বতীর জন্য বিরাট বড় একটা, ওনারা খুব 40 ফুট উঁচু সরস্বতী, ওনারা খুব রিকোয়েস্ট করেছেন শো করার জন্য, তবুও আমরা, বাচ্চাদের একটা শো ছিল, এগুলো অ্যামেচার না পয়সার বিনিময় করেছে, কিন্তু ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদের ফেস্টিভ্যালের আগে, তবুও আমরা, ওনারা এত সুন্দরভাবে রিকোয়েস্ট করেছেন, আমরা অনেক অসুবিধার সত্ত্বেও ফেরাতে পারিনি। তো সেরকম খুব কমই করে এখানে। ঠিক, আমরা আসলে বিভিন্ন যখন অনুষ্ঠান হয় বা এই ধরনের উৎসব হয়, সেটা ওপেন গ্রাউন্ডে হোক বা বিভিন্ন হলে হোক, আমরা বিভিন্ন সংস্থা দেখি বড় বড় উৎসব করে, সেখানে নাচ গান আবৃত্তি বা সবকিছু থাকে। সংস্কৃতি হাটের জন্য আমাদেরকে বলেছিল, আমরা খুব ওই ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত, আমরা তবু আমরা ডিসেম্বর 31 তারিখ একটা শো করেছিলাম বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটে, সাপ্তাহিক সংস্কৃতি হাটে, যেটা দেবরাম ঠাকুর কালেকশন। আমাদের তখন খুব ব্যস্ততা চলছে, টাকা মানে দৌড়াদৌড়ি চলছে, আর আমাদেরও প্রতি মাসে আমরা বাচ্চাদের নিয়ে একটা শো করি, আজকে প্রায় 1 বছরের উপর হলো। আচ্ছা, আমাদের একটা কোথায় করে? আমাদের একটা ত্রিপুরা পাপেট থিয়েটারের ছাদে একটা রুফটপ
পারফরমেন্স স্পেস আমরা করেছি আমাদের ফাউন্ডার হরিপদ দাসের, শ্রদ্ধেয় হরিপদ দাসের নামে। হরিপদ দাস পারফরমেন্স স্পেসে 40 সিটের, এখন মানে অডিটোরিয়ামে যেরকম লাইট টাইট থাকে, সাউন্ড সিস্টেম সবকিছু এরকম একদম ডিমার বোর্ড ও লাইট, মডার্ন, মোস্ট মডার্ন টেকনোলজি ইউজ করে লাইট, এগুলো দিয়ে আমরা করেছি। আমরা ওই 50 বছর উপলক্ষে বাচ্চাদেরকে তালিম দিচ্ছি, পুরোটাই পয়সা, মানে কোনো পয়সা আমরা নিচ্ছি না। প্রথম 5-6 জন ছিল, এখন 8 জন ছোট ক্লাস 4 থেকে ক্লাস 9 এর শিশুরা আছে, ওরা শিখছে কি করে পুতুল বানানো যায়, ট্রেন্ড হচ্ছে ওরা প্রতি মাসের চতুর্থ রবিবার সন্ধ্যা 7টায় আমাদের এখানে পারফর্ম করে। এখন অবধি বোধহয় 1-2টা শো রিপিট করেছে, না হলে পুরোটা নতুন। এই শোগুলো কে দেখে? ওনারা নিজেরাই দেখে? না, ওপেন টু অল, আমরা ফেসবুকে পোস্ট দেই, শেয়ার করে মানুষ আসে। কখনো এমনও দিন গেছে আমাদের 2টো শো করতে লেগেছে। বাহ, ফাইন, এটা খুব সুন্দর। আমরাও চাই বাচ্চারা নিয়ে আসুন, আমরা কোনো এর জন্য কোনো পয়সার বিনিময় নিচ্ছি না, শুধু এটার ফর দ্য চিলড্রেন, বাই দ্য চিলড্রেন, ওদের জন্য, ওদেরকে শেখানোর জন্য, ওরাও যেন এসে দেখতে পারে, সবার জন্য আমরা। আসলে আজকের এই প্রজন্মে, যন্ত্রের যুগে, আমরা অনেক গার্জিয়ানরা, পেরেন্টসরা সেটা ছেলে মেয়েদের হাত থেকে মোবাইলটা নিতে পারছি না বলে কমপ্লেইন করি, কিন্তু মোবাইলটা নিয়ে তাকে কি দেব সেটা অনেকেই আমরা হয়তো জানি না। আমরা জানি না, খেলার মাঠ আমরা বন্ধ করে ফেলছি, আমরা তাদের রাস্তায় বেরোতে দিচ্ছি না। এই ধরনের পুতুল নাটকে আমরাও যদি নিয়ে যেতে পারি, মাসে একদিন সে যেন একটু অন্যরকম একটা আবহাওয়া পায়, পরিবেশ পায়, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। তো আপনি যতটুকু জানি দাসবাবু, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যে কলা দীক্ষায় গুরু বলে আপনি বিবেচিত হয়েছেন, সেটা বিষয়টা কি, সে কি করতে হবে এবং কিভাবে হলেন, তার জন্য আপনাদের কি করতে হবে যদি বিস্তারিত বলেন। আমিও জানি না, হঠাৎ করে ডিসেম্বর মাসে 5 বা 6 তারিখ আমার কাছে মেইল এলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার, মানে কতজন গুরুকে, ট্রেডিশনাল আর্টের যারা কাজ করছে, তাদের পারফর্মিং আর্টসের মধ্যে যারা কাজ করছে ট্রেডিশনাল আর্ট ফর্মে, তাদের কয়েকজন গুরুকে ওরা সিলেক্ট করেছে কলা দীক্ষা অনুষ্ঠানের জন্য গুরু। তো 13 তারিখ গিয়ে মানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী উনি আমাদের হাতে গুরু হিসাবে দায়িত্ব তুলে দিলেন, সার্টিফিকেট এবং ইয়ে তুলে দিলেন 13 ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বরে গত বছর, যে 1 বছর 10 জন ইয়াং তরুণ বা এই শিল্পকে তালিম দেওয়ার জন্য। তাহলে আপনি মানে এই পুতুল নাটকে তালিম দিচ্ছেন? তালিম দেওয়ার জন্য আজকের দিনে, আজকে ফার্স্ট মাস, আজকের থেকে এই তালিম শুরু হলো। আমি জাস্ট এটা সেরে আপনার এখানে। আচ্ছা, মানে আজকে থেকেই শুরু হলো। বেশ। কোথায় করছেন এই তালিম, আর এটা কারা নিচ্ছে? 10 জন নিচ্ছে না? 10 জন নিচ্ছে। আচ্ছা, কোথায়? আমাদের এখানে এই যে রুফটপে যে আমাদের পাপেট থিয়েটারের স্টুডিও আছে। আচ্ছা, এই 10 জন কারা বেছে দিল? সরকার তরফ থেকে বেছে দেওয়া হয়েছে না আপনারা বেছেন? আমাদের যারা ওই বাচ্চারা ইয়ে করতো, তাদের মধ্যে থেকে 10 জনকে বেছে নিয়েছেন। 10 জনকে বেছে নিয়েছেন। দর্শক বন্ধুরা, এই যে পুতুল নাচের কথা বলছিলাম, দাসবাবুর সঙ্গে আলোচনা করে আজকে যে জিনিসটা আমরা বুঝলাম, এবং গত কিছুদিন আগে এই পুতুল নাটক রবীন্দ্র ভবন চত্বরে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই যে পুতুল নাটকের যে উৎসবটা হয়েছে, সেই উৎসব দেখে আমাদের যতটুকু মনে হলো যে এর ক্রেজ কিন্তু আছে, মানুষ কিন্তু পছন্দ করেছে, মানুষ ভালোবেসেছে। এবং ওই যে বলছিলাম যে আজকাল এত আসনের যুগে কেউ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখে না, সেখানে কিন্তু ভিড় ঠাসা ছিল, ভিআইপিরা দাঁড়িয়ে দেখতে আমরা অনুষ্ঠান দেখেছি। কিন্তু এখন কথা হচ্ছে যে এই ধরনের পুতুল নাচ কেন আমার শহর, আমার আগামী প্রজন্ম আরো বেশি দেখবে না? এবং তার দায়িত্ব তো নিশ্চয়ই আমাদেরই নিতে হবে, কিভাবে আরো বেশি করে দেখতে পারে, এবং এটা দেখার পর কি হতে পারে। আমাদের যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠার কথা আমরা বলি শিশুদের, আগামী প্রজন্মের, এগুলো থেকে কিন্তু সামাজিক শিক্ষা, সচেতনতামূলক শিক্ষা এবং একটা মূল্যবোধ গড়ে উঠতে পারে। দাসবাবু, এই শিল্পের সাথে যারা যুক্ত শিল্পীরা বর্তমানে রয়েছেন, ওনাদের কতটা কদর রয়েছে আমাদের, বিশেষ করে এই শুধু রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে বলতে পারি। আর পাশাপাশি আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে যে নাচ গানের যেরকম ভাবে একটা গ্রেডেশন হয়, নাচ গান বা আবৃত্তি যে গ্রেডেশন পদ্ধতি থাকে, এই মানের শিল্পী, এই মানের শিল্পী, এই শিল্পতে মানে পাপেট থিয়েটারে বা পুতুল নাটকে এই ধরনের কোনো গ্রেডেশন আছে কিনা? না, নাচ গানের কিসের গ্রেডেশন, কারা দেয়? এটা মানে সরকারের তরফ থেকে এই যে বিভিন্ন প্রসার ভারতী দিচ্ছেন, যেটা গ্রেড হয়, যে অনেকেই বলেন যে বি প্লাস শিল্পী, আমরা এ প্লাস ক্যাটাগরি শিল্পী। এখানে এই যে পুতুল নাটকের, এটাও তো একটা শিল্প। শুনিনি আমি, হয়তো আছে, আমার জানা নেই। আচ্ছা, এখানে কোনো এই গ্রেডেশন কিছু নেই?
হয়তো আছে, আমার আচ্ছা, জানা নেই আচ্ছা। আর কি, হয়তো আছে, আমার আর সঠিক জানা নেই। রাজ্যে রাজ্যে এই যে যারা শিল্পীরা যারা রয়েছেন, যে ট্র্যাডিশনাল শিল্পীদের কথা বলছিলেন আপনি, তাদের কতটা কদর রয়েছে? কিছুটা আপনি বলেছেন, আমার এই প্রশ্নের উত্তরটা কিছুটা আপনি দিয়েছিলেন যে যখন শুরু করেছিলেন প্রথম প্রথম তখন হেয় প্রতিপন্ন করা হতো, কিন্তু বর্তমানে অবস্থানটা কেমন? এখন তো আমাদের ধরুন টিমের মেম্বার, বাচ্চারা মানে হুম, টিম, ওরা তো নিজেরা প্রাউড ফিল করে পাপেটিয়ার যে। আচ্ছা। আপনি ওদের এখন থেকে মানে ওদের যেই মানে আপনি ভাবতে পারবেন না, আমাদের এখানে আমরা বাচ্চাদের রিহার্সাল মানে যখন তালিম দিয়ে ক্লাস নেই হুম, তখন রাত্র 8টা বা 8:15 পরে করি। ওরা আচ্ছা। পড়াশোনা, ওদের গার্জিয়ানদেরও আমি ধন্যবাদ জানাবো, ওনারা নিয়ে আসে, বসে থাকে। পড়াশোনার এত চাপ এখন, টিউশন থাকে, অনেক কিছু, গান বা গান শেখে, ছবি আঁকা, সবকিছু শেখার পরও পাপেটের জন্য এই যে 8জন শিশুর অভিভাবক ওরা নিয়ে আসে, হুম, ওনারা ওদের এই যে শিশুরা ওরা পড়াশোনা কমপ্লিট করে 8টার পর আসে, তারপর ওরা করে, এবং পড়াশোনাটা সঠিকভাবে করে, ফাঁকি দিয়ে করে না। আচ্ছা। তো এই উৎসাহটা না থাকলে তো নিশ্চয়ই। মানে শুধু করতো না। শুধু বাচ্চাদের নয়, বাবা মায়েদেরও এখানে বাবা, নিশ্চয়ই একটা বিশাল রয়েছে, অবদান আছে, অবদান হ্যাঁ রয়েছে হ্যাঁ এখানে। হ্যাঁ। কারণ আজকাল অনেকেই তো শুধু নাচ গানের পেছনেই ছুটছেন, হুম, হুম। এখন সেখানে ব্যতিক্রমী এনারা এই জিনিসটাকেও আমি প্রাধান্য যখন দিচ্ছেন। প্রথম শুরু করেছি, আমি দু একজন মানে কে বলেছিলাম হুম, যে আমি বাচ্চাদের নিয়ে কাজ করব, এরকম তোমাদের ছেলে বা তোমাদের মেয়েকে কি দেবে, আচ্ছা। আমি একটা এরকম শো করব বাচ্চাদের নিয়ে। হুম, আমি না পাইনি আর কি, হয়তো মানে রেয়ার, হয়তো মানে 10 জনকে বলেছি, 7 জনই হয়তো রাজি হয়েছেন। রাজি হয়েছেন। মানে আপনি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে স্পন্সরের জন্য গেছেন, অপমানিত হয়েছেন, কিন্তু একটা না, দিকে না আমি হলেও কিন্তু এইদিকে। আমি কিন্তু এই যে ফেস্টিভ্যালটা করলাম, হুম, রাজ্য সরকারের কাছ থেকেও যেরকম সাহায্য পেয়েছি, হুম, ভীষণভাবে সাহায্য পেয়েছি, না হলে এত বড় আয়োজন করা সম্ভব হতো না। হুম, কিন্তু মিনিস্ট্রি অফ কালচারের থেকেও আমি সাহায্য পেয়েছি, আচ্ছা। মানে যথেষ্ট সাহায্য পেয়েছি বলেই এত বড় আয়োজন করা সম্ভব। শুধু স্পন্সর দিয়ে তো হয় না, একদম। তথ্য সংস্কৃতি দপ্তরও ভীষণভাবে সাহায্য করেছে। দাসবাবু, এই যে একটা প্রোডাকশন আপনারা করেন, সেই প্রোডাকশনের যে কতদিন সেটার জন্য একটা রিহার্সাল করতে হয়, যে একটা নতুন প্রোডাকশন যদি করতে হয়, কোনো জায়গায় যদি আপনারা শো পান এবং আপনাদের স্পেসিফিক বলে দেওয়া হয় যে কোনো একটা স্পেসিফিক বিষয় বলে দেওয়া হয়, বা সরকারি উদ্যোগে যদি ধরুন কোনো জায়গাতে কোনো অ্যাওয়ারনেসের জন্য পুতুল নাটক করবে, এই ধরনের বিষয় দিয়ে দেওয়া হয়, কতদিন আপনাদের লাগতে পারে সেই অ্যাওয়ারনেসের প্রোডাকশন? কাজের জন্য হয়তো বেশি রিহার্সাল লাগে না, কিন্তু আমাদের ধরুন বড় প্রোডাকশন মানে যদি করি তখন প্রচুর সময় যায়। কত বড় প্রোডাকশন হয় মানে ম্যাক্সিমাম? বড় মিন্স সব, আমাদের সময়ের বড়টা মেইন না, আচ্ছা। আপনি ডিজাইনটা প্রপস কিভাবে প্রপস করলেন গুলো। সব মিলিয়ে এটা কোন মাপের। আচ্ছা। যেরকম আমি আপনাকে বলছি, চন্ডালিকা করার জন্য যেমন মিউজিক করার জন্য আমার 11 মাস ওয়েট করতে হয়েছে। আচ্ছা। মানে মন মতো মিউজিক হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, করতে করতে আবার করছি, আবার ইয়ে করছে, আবার পছন্দ হচ্ছে না। হুম, হুম, ধরুন রবীন্দ্রনাথের কোন চন্ডালিকা নিয়ে কাজ করছি, হুম, এখন যদি মিউজিকটা মন মতো না হয় হুম, তখন তো হয় না। ঠিক হবে না। হ্যাঁ, তো আমার একটা এটা নিয়ে খুঁতখুঁতি এগারো থেকেই যাবে। মাস আমি উম, মার্চ মাসে ঢুকেছিলাম হুম, স্টুডিওতে, হুম। ফেব্রুয়ারিতে ফাইনাল ইয়ে ট্র্যাকটা নিয়ে বেরিয়ে এসেছি। ওকে, মানে হ্যাঁ, 11 মাস 11 লেগেছেন মাস। ফাইনাল ট্র্যাকটা নিতে, আচ্ছা। এবং রেকর্ড করেছি, ফেলেছি শুধু অডিওটার জন্য। পাপেট মেকিং, সেট প্রপস বাকি সব তো বানানোর জন্য রয়েছেই। সব আমাদের তো দেখুন, আমি মানে সাংঘাতিক, আমি কাউর থেকে সেইভাবে তালিম নেওয়া বা ইয়ে হয়নি, আমি হুম, ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা কাজ করি। হুম, এটা মনে হলো করলাম, হয়তো অনেক সময় এটা হচ্ছে না, হুম, সেট করলাম মানে স্টেজ ক্রাফট বানালাম বা পাপেট বানালাম, এটা আমি ভাবনায় আনলাম, তো দেখলাম সেটা ক্লিক করছে না, তখন এটা আবার নষ্ট করে আবার বানাতে হলো। তো এই নিয়ে প্রসেস করতে 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 হয়তো সময় যায় অনেকখানি। এরপর তো মিনিমাম একটা নতুন প্রোডাকশন আনতে গেলে 2 থেকে 2.5 মাস টানা রিহার্সাল লাগে। ওকে। আপনার এই যে সব প্রোডাকশন আপনি বললেন, এই যে স্টুডিওর কথা বললেন, অডিওর কথা বললেন, সাউন্ডের কথা বললেন, এই প্রোডাকশনে সব কি আপনি ত্রিপুরার শিল্পীদেরই ব্যবহার করেন, ত্রিপুরা সবকিছু, নাকি বাইরে এই থেকে প্রথম আপনারা হায়ার আমি করেন? রানী লক্ষ্মীবাইয়ের ক্ষেত্রে হুম, আমি হিন্দিতে করেছি, এবং হিন্দিটা করার ক্ষেত্রে আমি মানে সে অর্থে আমার আমার মনপ্রুত সেভাবে হিন্দি প্রোনাউন্সিয়েশন পাচ্ছিলেন? করা পাচ্ছিলাম না, যার ফলে আমি আমার এক বন্ধুর হেল্প নিয়ে আমি ডায়লগগুলো আমি দিল্লির থেকে আমার বন্ধু, মানে আমার এক আচ্ছা। মানে একজন সিনিয়র
একজন উনি বিশিষ্ট জন একজন আমাকে ভীষণ গাইড করেছেন, হেল্প করেছেন। উনি গাইড না করলে, আমি জৈনেন্দ্র সিং স্যার, উনি আমাকে ভীষণ গাইড করেছেন, উনি গাইড না করলে আমি পারতাম না। এটা করেছি, প্লাস মিউজিকটা করেছেন আমাদের উদয়পুরের সুকান্ত ঘোষ, শঙ্কর্ষণ ঘোষ। তো ওইখানে ওরা এসছে, আমি গেছি, আবার ওরা এসছে, আমি গেছি উদয়পুরে। আসলে ওইখানে উদয়পুরে ওদের বাড়িতে স্টুডিও আছে, ওরা ওইখানেই রেকর্ড হয়েছে। শিল্পীরা আগরতলার শিল্পীও আছে, যেরকম উদয়পুরের শিল্পী আছে, আবার পশ্চিম কলকাতার শিল্পীও আছে, মিলে আমরা চন্দ্রালিকার সময় যেমন গুয়াহাটির শিল্পীরাও ছিল। আমরা গুয়াহাটিতে বসে ওই ট্র্যাক পাঠিয়ে দিয়েছে, রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি, অনলাইনে পাঠিয়ে। এইভাবে মিউজিক মিলেমিশে কাজ হচ্ছে সবকিছু। ওকে, রাজ্যেরও আছে, বাইরেরও আছে। 50 বছর হয়ে গেছে ত্রিপুরা পাপেট থিয়েটারের, এবং সেটা সত্যি একটা গর্বের একটা যাত্রা নিশ্চয়ই ছিল আপনাদের কাছে, এবং আপনাদের কাছে যেটা দিলেন 50 বছর উপলক্ষে রাজ্যবাসীকে যে উপহার দিলেন, সেটাও অনেক দিন হয়তো স্মরণীয় হয়ে থাকবে। এখন কথা হচ্ছে, কোনো একটা জায়গায় এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে অর্থের যে একটা প্রয়োজন এই ধরনের একটা প্রোডাকশন করতে গেলে, বা হারিয়ে গেছে, একটা দল হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়ার পেছনে দায়ী কি শুধু অর্থ, নাকি এখানে অন্য কিছু দায়ী বলে মনে হয়? না, দেখুন, মানে পুতুল পাপেটিয়ার হয়ে ত্রিপুরার মতো জায়গাতে সংসার পালতে পারবেন না, তো কটা শো পাবে একজন, একটা দল? সম্ভব না ইয়ে করা। আচ্ছা। তো তাকে পাশাপাশি আরেকটা কাজ করতে হয়। যখন আরেকটা কাজ করতে হয়, তখন তার পক্ষে সাংঘাতিক ভালোবাসা না থাকলে সে ওই কাজটা করে, যখন আমাদের দলে রিহার্সাল শুরু হয় রাত্র 8:30 থেকে রাত্র 10:30 অবধি, যারা মানে করে তারা সবাই প্রাইভেট কোনো না কোনো একটা ইয়ে করে, কাজ করে, ইয়ে করে এসে ডাইরেক্ট হয়তো অফিস থেকে আসে, মানে ওই কাজটার থেকে, কর্মস্থল থেকে আসে। হ্যাঁ, এসে রিহার্সাল করে, তারপর বলুন সারাদিনে ক্লান্ত হয়ে এসে রেস্ট না নিয়ে এসে রিহার্সালটা করে, আরে রিহার্সালটা করে কোনো রেস্ট না নিয়ে, তো সে কতটুকু ভালোবাসা থাকলে পরে সে প্যাশনটা প্রচুর। এখানে আরেকটা জিনিস কাজ করে, যেমন ধরুন যারা নাটক করছে বা যারা গান করছে বা নাচ করছে, সে তো নিজে মঞ্চে আসছে, মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে সে নিজে। এখানে পাপের তো সবই পর্দার আড়ালে দাঁড়িয়ে করতে হচ্ছে, সেই অর্থে আমার চেহারাটা জনপ্রিয় হচ্ছে না। সেই জায়গায় মানুষ যারা করছেন তাদের প্যাশনটা নিশ্চয়ই আরো অনেক উপরের মাত্রায়, অনেক বেশি মাত্রায় হয়। নিশ্চয়ই এই ফেস্টিভ্যাল, আমরা তো বাইরে আসি, যখন আমরা রিমার্কে আমরা যেরকম বাইরে শো করি, এত মানে রিকগনিশন পাই, বা আমরা বিদেশেও শো করেছি, এরকম যায় রেগুলার বাইরে, ভারতবর্ষ মোটামুটি সব জায়গায় যায়। তো ওদের ওই যাওয়াটা দেখে ওই আমি ব্যক্তিগত, বা আমি এবং টিমের অন্যরাও এনকারেজড হয় যে এত বিভিন্ন ধরনের দলের সঙ্গে আমরা মিশছি, পরিচিতি পাচ্ছি। আমাদের দলে তারা একটা পরিবারের মতো হয়ে গেছে, সারা ভারতবর্ষে যত পাপিটিয়ার আছে। আচ্ছা। তো এটাও একটা উদ্বুদ্ধ করে, এবং আমরা যাই বিভিন্ন জায়গায় গেলে পরে কয়টা দিন তো এটলিস্ট এত জনের সঙ্গে মিশি, এটাও তো একটা উদ্বুদ্ধ হওয়ার, মানে চার্জড হয়, আমরা চার্জড হই এটা দিয়ে। আপনি এতগুলো প্রোডাকশন করেছেন, এখন অবধি আপনার কাছে নিজের প্রোডাকশন দি বেস্ট যদি বলি? বেস্ট বলে এসব কিছু, সবগুলোই ভালো আপনার কাছে? ভালো বা খারাপ কিছু নেই, বেস্ট বলে কিছু হয় না, এটা কোনো কেউই বলতে পারবে না। ওকে, একটা শেষ প্রশ্ন, পুতুল নাটকের ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আছে, বাচ্চারা আমার তো ভীষণ আশাবাদী এই ফেস্টিভ্যালের পরে, প্লাস আমার দলে যে 8 জন বাচ্চা ভীষণ ট্যালেন্টেড, ওরা মানে ওদের সঙ্গে কাজ করে আমার একটা আলাদা মানে অনুভূতি হচ্ছে যে না, ওরা যেরকম মানে শিক্ষা দীক্ষায়ও ভালো, পড়াশোনায় ভীষণ ট্যালেন্টেড, পড়াশোনাটা যতটুকু ভালো জানে, গান ছবি আঁকাও ওরা ভালো জানে, অভিনয়টাও ভালো জানে। ওদেরকে শেখাতে গেলে বা ইয়ে করতে গেলে খুব যে আমার কষ্ট হয় তা না, ওদেরকে জাস্ট একটু হালকা হালকা ভাবে ধরিয়ে দিলে ওরা পেরে ওঠে। তো আমার মনে হয় ওরা যদি, জানি না পড়াশোনার ফাঁকে ওরা কতটুকু মানে এটা চালু রাখবে, গার্জিয়ানদের তো যথেষ্ট ইন্টারেস্টেড আছে। এখানে কি বাড়ি ঘরে গিয়ে প্র্যাকটিস করার কোনো সুবিধা আছে ওদের, নাকি যা করবে শুধু এই একসঙ্গে সবাই মিলে করতে হবে? সবাই মিলে এই শিল্পটা ওই একসঙ্গে রিহার্সালটাই যাই করবে, বাড়িতে গিয়ে কিছু করার কিছু নেই। ভাবতে পারে বা নিজেরা যদি পাপেট বানানো শুরু করে পারে, এটা আলাদা কথা, কিন্তু এটা একসঙ্গে রিহার্সাল করলে এটা একটা গ্রুপের ব্যাপার, সোলোর কোনো ব্যাপার নেই। সোলো হয়তো আছে আমাদের এখানে, আসলে সেইভাবে যেরকম বিদেশে অনেক সোলো গ্রুপ আছে, যেটা আমাদের এখানে এখনো সেভাবে এটা প্রচলিত হয়নি। তাহলে এখানে আমি শেষ প্রশ্ন বলেছিলাম, আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে বিনোদন বাবু, শেষ বেলায় একটু যদি বলেন যে আমাদের রাজ্যে ত্রিপুরাতে
এই পুতুল নাটককে আরো মানুষের কাছে পৌঁছে দিতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আপনার প্রপোজাল, আপনি তো এত বছর ধরে কাজ করছেন, আমি কি কি করা যেতে পারে? কারণ পুতুল নাটক আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার একটা অবশ্যই মাধ্যম, এবং পুতুল নাটক ওই যে বলা হয় শিশুদের একটা মানসিক বিকাশে একটা অন্যরকম ভূমিকা নিতে পারে। তো পুতুল নাটক আরো বেশি মানুষের কাছে, আরো বেশি শিশুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি করা যেতে পারে? দেখুন, পৃষ্ঠপোষকতার ভীষণ দরকার যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে। রাজার আমল থেকেও চলছে। আজকে রাজসভায় যদি সিঙ্গারদের রাজসভায় না ডাকতো তাহলে অনেক সিঙ্গারই হারিয়ে যেত, বা শিল্পী হারিয়ে যেত। এরকম পৃষ্ঠপোষকতা রাজার সময় যেমন দরকার, এখনকার সময় সরকারেরও পৃষ্ঠপোষকতা দরকার। বিভিন্ন উৎসবদেরকে একটু মানে ডাক দিলে, মানে অংশগ্রহণ করার জন্য আবেদন করলে, প্রোগ্রাম করতে পারলে দলগুলি একটা কিছু পয়সা পায়, হয়তো দলটা উজ্জীবিত হবে দরকার। পাশাপাশি যারা বড় বড় ব্যবসায়ী আছে অনেক কিছুর জন্য হয়তো পয়সা খরচ করে, পাপেটের জন্য কিছু হয়তো করলে পরে বছরে কত টাকা আর যায় একটা করলে পরে। তাহলে দলগুলো, যে কোনো দল, এটা ট্রেডিশনালি হোক, আমরা যারা কন্টেম্পোরারি পাপেট নিয়ে কাজ করছি, আমাদের করলে পরেও মানে কিচ্ছু না, বছরে মাসে যদি একটা করেও শো পায় তাহলে হয়ে যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ দাসবাবু, আপনাকে আজ সঙ্গে ছিলেন বলে। ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব দেখতে ভিড় জমিয়েছিল রাজধানীর বিভিন্ন অংশের মানুষ। তা দেখে বিশেষজ্ঞরা মনে করেছেন, বর্তমানে আমরা যতই যন্ত্রচালিত হই না কেন, আমাদের আবেগের মণিকোঠায় পুতুল নাটকের মতো ঐতিহ্যবাহী শিল্পকলাগুলো আজও বেঁচে আছে এক অন্য মাত্রায়। তাই আমাদের কর্তব্য আরো বেশি করে আগামী প্রজন্মকে এই পুতুল নাটক দেখানো, এবং সেই চেষ্টায় আমরা অবশ্যই আপনাদের সঙ্গে। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।